কিছুক্ষণের মধ্যে ফেনীতে পৌঁছাবেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় দিক নির্দেশনা দেবেন নেতাকর্মীদের। আমির সাহেব আসবে, আমরা খুব আনন্দিত। জামাত বিপুল ভোটে জয়যুক্ত হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়, ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ গঠন করবেন। ছুটির দিনে ভোট থেকে চলছে প্রার্থীদের প্রচার। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। আগামীর সরকার জবাবদিহিমূলক হবে কিনা নির্ধারণ হবে এবারের নির্বাচনে। বগুড়ার জনসভায় বললেন তারেক রহমান। বিকেলে যোগ দেবেন রংপুরের কর্মসূচিতে। এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত মস্কোর জনজীবন। 200 বছরের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়া। আগামী সপ্তাহে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জামায়াতের নির্বাচনী জনসভায় যোগ দিতে কিছুক্ষণের মধ্যে ফেনীতে পৌঁছাবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিতে ফজরের পর থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন জামায়াতসহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পাইলট উচ্চ বিদ্যালয়। জামায়াতে আমিরের এই আগমন নির্বাচনে জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। সকাল 8টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলার জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের ফেনী আগমনে আমাদের এই ফেনী 3টি সংসদীয় আসনের নির্বাচনে একটা ভালো পজিটিভ সাড়া আমরা দেখতে পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়। এখন আমাদের সবার ভিতরে একটা পরিবর্তনের উচ্ছ্বাস দেখা গেছে। আমরা 100% ইনশাল্লাহ আশাবাদী, আমরা বিজয় আনবই। ফেনীবাসীর পক্ষ থেকে আমরা জামাতের আমিরকে শুভেচ্ছা জানাই এবং জুলাই যোদ্ধাদের সবাইকে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে ফেনীর জনসভাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জামায়াতের আমির পৌঁছেছেন কিনা, এই মুহূর্তে জনসভাস্থলের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। শাফিন, মাত্রই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে মঞ্চের পাশে যে তাঁবুটি রয়েছে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের জন্য যে আলাদা করে যে প্যান্ডেলটি করা হয়েছে, সেখানে তিনি প্রত্যেকটি শহীদ পরিবারের উপস্থিত সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্যই তিনি সেখানে গিয়েছেন এবং শহীদ পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করছেন। তিনি কিছুক্ষণ আগেই মূলত মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং সকলকে মঞ্চে উঠে সবাইকে সালাম বিনিময় করার পরপরই তিনি মূলত শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্যই তিনি এখন সেখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন সেখানকার চিত্র। আর এখানকার আজকের সমাবেশের প্রস্তুতি কিংবা আজকের সমাবেশের এখনকার যদি সর্বশেষ অবস্থা বলি, আপনি জানেন যে সকাল থেকেই আমরা সংবাদ প্রচার করছিলাম যে জামায়াত ইসলামীর ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে তারা সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে মিছিলে তারা এই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসেছেন এবং এখনো পর্যন্ত যদি বলি পুরো মাঠে প্রায় লোকারণ্য বলা যায়। যেহেতু নির্বাচনী আর কয়েকদিন পরেই নির্বাচন, ফলে সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের যে তাদের শোডাউন বলা যায়, তাদের নিজেদের শক্তিমত্তার এটি অবস্থান জানান বলা যায় যে এই সমাবেশ সেখান থেকে আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াত তথা 11 দলীয় জোটের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো আজকে ফেনীবাসীর কাছে তারা তুলে ধরবেন বলে সেই সেটি তারা ব্যক্ত করেছেন এবং সেটি মূলত বলে যাচ্ছেন তারা চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশের বার্তা, সেটি আজকে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। শুনছিলাম জামায়াতের আমির পৌঁছেছেন ফেনীর জনসভাস্থলে, কিছুক্ষণের মধ্যেই ফেনীর ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। নিশ্চয়ই সে সময় আবারও আপনার কাছে যুক্ত হব। শাপলাকলিতে ভোট
চাইছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগ করেছেন 11 দলীয় জোট মনোনীত এই প্রার্থী। নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের সে কথা জানান। সেই সাথে গণভোটে হ্যাঁ দিলে দেশে কি কি পরিবর্তন হবে সে ধারণাও দেন তিনি। তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। অভিযোগ করেন বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন নাহিদ। তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। প্রশাসনিক সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ৭১ এই দেশ স্বাধীন হয়েছে, আর আমাদেরকে 24-এ তারা নতুন ভাবে আবার আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তারা হলো অগ্রনায়ক। দেশের মানুষ এখন একটা পরিবর্তন চায়, তো সেই পরিবর্তনটা এই জুলাই নায়কদের মাধ্যমেই এই দেশের মানুষ প্রত্যাশা করে। আগামী দিনের সরকার জবাবদিহিমূলক কিংবা গণতান্ত্রিক হবে কিনা তা নিশ্চিত করবে আসন্ন নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাচ্ছে। বগুড়ায় নির্বাচনী সমাবেশে সব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে নওগাঁ ও রাজশাহীর সমাবেশে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফের আশ্বাস দেন। মধ্যরাত অপেক্ষায় বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ। সেই প্রহর যেন শেষই হচ্ছে না। পথে পথে জনতার উপচে পড়া ঢল ঠেলে নিজ এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর নিজ ভূমে তারেক রহমানের আগমন আর তাকে এক নজর দেখা যেন বগুড়াবাসীর জন্য অন্যরকম উপলক্ষ। একদিকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ছুটে চলা, অন্যদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়া 6-এর প্রচারণা। মধ্যরাত পেরোনো এই নির্বাচনী সমাবেশ তাই ভিন্ন মাত্রা যোগ করে তারেক রহমানের জন্য। খানিকটা আবেগাপ্লুত তিনি। বগুড়ার সমাবেশে বিএনপি চেয়ারম্যান 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সক্রিয় ও সজাগ থাকার আহ্বান জানান। বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। বগুড়া এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 19 বছর পর এলেন নিজ পিতৃভূমিতে তারেক রহমান, যিনি এই মাটিরই ভূমিপুত্র। তাকে এবে উচ্ছ্বসিত স্বাভাবিকভাবেই বগুড়ার মানুষ, এবং সেই সঙ্গে প্রত্যাশাও বেড়েছে অনেক। কেবলমাত্র বগুড়ার সন্তান হিসেবেই তারেক রহমানকে সীমাবদ্ধ করে রাখতে চান না তারা, বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান গোটা বাংলাদেশের বরপুত্র তারেক রহমানকে। এর আগে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। নওগাঁ ও জয়পুরহাটের বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষের ভোট চান তিনি। বলেন, বর্তমানে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রকারী পক্ষকে গত 16 বছরে কোনো আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। সেই তারা নির্বাচনে নানান অপকৌশলের আশ্রয় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এর আগে দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। 12 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশের মানুষকেই। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, আমির হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ উত্তর পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তারেক রহমান। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ
চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ঝগড়া ফ্যাসাদ নয়, বিএনপি শান্তিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন তারেক রহমান। নির্বাচনী কর্মকাণ্ডে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া। বগুড়ার পর আজ রংপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে জনসভাস্থলের প্রস্তুতি নিয়ে জানাতে মাঝারুল হক মান্নান যুক্ত হচ্ছেন। মাঝার, জানাবেন যে স্থানীয়রা, তৃণমূলের নেতাকর্মীরা তারেক রহমানের এই সফরকে কিভাবে দেখছেন? এই মুহূর্তে জনসভাস্থলের কি পরিস্থিতি? শাফিন, দেখুন, এই যে কালেক্টরেট ঈদগাহ মাঠের যে এই জনসভাটি, নির্বাচনী জনসভাটি তারেক রহমানের, এটি নিয়ে কিন্তু নেতা কর্মীরাই যে শুধু তা নয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বাড়তি আগ্রহ, বাড়তি উচ্ছ্বাস এবং বাড়তি উদ্দীপনা আমরা এই গতকাল থেকেই দেখতে পেরেছি। যদিও মাত্র 1.5 দিনের প্রস্তুতিতে এই সমাবেশটি হচ্ছে। আমি প্রস্তুতিটা একটুখানি জেনে নিতে চাই। এখানে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু আছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, প্রস্তুতির ব্যাপারে বলবেন এবং অনেক বঞ্চনার একটা প্রত্যাশা আছে, কি বলবেন বলে আপনি মনে করছেন? আপনারা তো জানেন যে মাত্র 1.5 দিন সময় পেয়েছি। এত বড় বিশাল জনসভার আয়োজন করা খুবই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আর আমাদের চেয়ারম্যান প্রায় 20 বছর পর রংপুরের মাটিতে পা দিচ্ছে। ইতিমধ্যে আমাদের মঞ্চ, মাঠ, সাউন্ড সিস্টেম সবকিছু সম্পন্ন করে ফেলেছি। এখন শুধু লোক আসার অপেক্ষা রয়েছি। প্রত্যাশা আমাদের অনেক, কেননা আমরা বারবার বলি একটি কথা যে রংপুরকে অবহেলিত করা হয়, বঞ্চনার শিকার করা হয়েছে। সে কারণেই রংপুরের মানুষের দীর্ঘদিনের অনেকগুলো লালিত স্বপ্ন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা। সেটি উনি যেহেতু 18 তারিখ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, উনি কথাও দিয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই পরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। সেটা আমাদের বড় প্রত্যাশা। এর বাইরে তো আমাদের স্বাস্থ্যক্ষেত্র ভঙ্গুর অবস্থা, শিক্ষাক্ষেত্রের ভঙ্গুর অবস্থা, কর্মসংস্থান নাই, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সব মিলে একটি বিশাল, অর্থাৎ একটি বড় ধরনের আশা। উন্নয়ন বঞ্চনার যে একটি বড় বৈষম্যের মধ্যে আছে এই রংপুর অঞ্চল বিগত 54 বছর ধরে, এই আজকের এই জনসমাবেশ স্থল থেকে সেটি দূর হবে, সেরকম একটি প্ল্যান পরিক্রমা। অর্থাৎ যে তারেক রহমানের রংপুর অঞ্চল নিয়ে কি প্ল্যান আছে, সেই প্ল্যানটি তিনি এখান থেকে বলবেন। এই ধরনের কথাই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। শাফিন, মাঝার, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ফেনীর জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। 34 জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত 12 আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুলে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না, আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম। আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই, জায়গায় জায়গায় হাঁটু পানি, কোমর পানি। আমি বললাম মানুষকে কিছু চলাচল করে? কয় হ্যাঁ করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গে করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙব, এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলে গেছে। আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে, এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে। ওই সময়টা ভাঙা বাঁধের জায়গায় যেতে পারিনি। এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা, এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের
ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো। নবম দিনের মতো প্রচারণা চলছে। শুরুতেই যেতে চাই রাজধানীর মিরপুরে রয়েছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, জানাবেন যে মিরপুরে আজ কোন কোন প্রার্থী প্রচারণা চালিয়েছেন, গণসংযোগে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? শাফিন, 10টা থেকে ঢাকা 16-র বিএনপির যে প্রার্থী আছে আমিনুল হক, ওনার প্রচারণা শুরু হওয়ার কথা, যদিও তিনি এখন এসে পৌঁছাননি। তবে এলাকার যে নেতাকর্মীরা আছে, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা, তারা এখানে এসে অপেক্ষা করছেন। একটি জিনিস আমরা দেখলাম যে আমি এখন আছি মিরপুর 11-তে, সেখানকার যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের নেতাকর্মীরা এসেছে এবং বিভিন্ন বাসাবাড়ি যারা আছেন তারা দেখছি যে নামছেন, এসে কথা বলে যাচ্ছেন। এখানে যারা কর্মীরা আছেন তাদের সাথে কথা বললাম, যেহেতু এখানকার স্থানীয় তারা জানে এই এলাকার সমস্যাটা কি, এবং তাদের কাছে এসে আশেপাশে যে মানুষরা থাকে, বসবাস করে এখানকার নিবাসী, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তাদের কাছে এসে নিজেদের সমস্যাগুলো তুলে ধরছে, যাতে করে বিএনপি যে প্রার্থী আছেন আমিনুল হক তার কাছে যেন সেটি বলতে পারে। মূলত মিরপুর এদিকে গ্যাসের সমস্যা খুব তীব্র, যেটুকু আমরা জানি, পানির সমস্যাও বেশ। সুতরাং এই দুইটি বিষয় যে মিরপুরবাসীর জন্য কনসার্ন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে নারী নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু আছেন, তারা তাদের নিরাপত্তার বিষয়টি কথা তারা ভাবছেন, বলছেন যে বিএনপির যে প্রার্থী আছেন তার কাছে নারীদের যে সমস্যাগুলো, নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেই ইস্যুগুলো তুলে ধরবেন। এবং স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু যেই এখানকার যে অধিবাসীরা আছে তাদের সাথে সে প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের সমস্যাগুলো বিএনপি যদি জয়ী হয় তাদের সমস্যাগুলো সমাধানের তারা চেষ্টা করবে। আপনাকে ধন্যবাদ। বরগুনা আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন, জানাবেন যে প্রার্থীরা বরগুনাবাসীকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? শাফিন, মূলত সকাল থেকে কিন্তু প্রার্থীদের প্রচারণা শুরু হয় বিভিন্ন শহরে, হাটে, গ্রামে, এবং আমি এখন রয়েছি বরগুনা 1 আসন, বরগুনা সদর, আমতলী, তালতলী, এই 3 উপজেলা নিয়ে কিন্তু বরগুনা 1 আসন। মূলত এর আগে কিন্তু বরগুনাতে 5 বারের এমপি ছিলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সেই হিসেবে এই বরগুনার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু এই বরগুনাবাসী দেখতে পায়নি। মূলত এখানকার যারা প্রার্থীরা রয়েছেন এবং এখানকার মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণের জন্য তারা কিন্তু কাজ করছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হতে পারে এলাকার যোগাযোগ ব্যবস্থা, পর্যটন থেকে শুরু করে এলাকার মানুষের যত জনদুর্ভোগ আছে সেগুলো তারা পূরণ করবেন। এই মুহূর্তে কিন্তু প্রচারণা চালাচ্ছেন বরগুনা 1 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মোল্লা। তিনি এই ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন বরগুনা পৌর শহরের মধ্যে। আমরা একটু তার কাছ থেকেই জানতে চাবো আসলে এই নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এবং মানুষের তো অনেক চাওয়া পাওয়া পূরণে আসলে আপনি কি ধরনের আশ্বাস দিচ্ছেন জনগণকে? আলহামদুলিল্লাহ, এবার নির্বাচনে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা লক্ষ্য করা যায় এবং বরগুনা একটা অত্যন্ত অবহেলিত এই জায়গায় প্রচুর কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে অব্যবস্থাপনা, আমরা অনেক পিছিয়ে। এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমি এই সকল সেক্টরে আমি এখানে উন্নয়ন করার জন্য শুনছিলাম এখানকার যিনি বিএনপির প্রার্থী। ইমন, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, বলবেন যে কেমন চলছে প্রচারণা? শাফিন, আমি আজকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সদর 3 আসনের জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি নুরুল ইসলাম বুলবুল, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর 3-এর জামাতে ইসলাম দাঁড়িপাল্লার প্রার্থী এবং পাশাপাশি তিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং জামাতের নির্বাহী কমিটির তিনি সদস্য। আজকে তিনি তার ইশতেহার এখানে ঘোষণা করা শুরু করেছেন। এই নিয়ে উনি প্রেস কনফারেন্স করছেন। আসলে চাঁপাইনবাবগঞ্জের মূল সমস্যা যেটা পদ্মা নদী, ঠিক পদ্মা নদীর কোল ঘেঁষেই তিনি প্রেস কনফারেন্স এখানে করছেন। তিনি আজকে 103টি ইশতেহারের পয়েন্ট ঘোষণা করেছেন। তার মূল লক্ষ্য তিনি যেটি বলছেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গঠনের জন্য তিনি জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার নামে আজকে এই ইশতেহার শুরু করেছেন। আসলে তিনি মূলত স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সেই সমস্যাগুলো তিনি তুলে ধরার জন্য সাংবাদিকদের সাথে বলছেন এবং আসলে এই উন্নয়নগুলো যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে অনেক উন্নয়ন বা সমস্যার সমাধান হবে। আমি যদি একটু শোনাতে চাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা জেলা। শাফিন, শুনছিলেন আসলে
সহকর্মী মনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটে এই হামলার ঘটনা। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে সরকার। সামরিক বাহিনীর পাল্টা অভিযানে কমপক্ষে 20 হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 সেনা সদস্য। হামলায় জড়িত 11 জনকে আটক করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তুলে হামলার জন্য ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টকে দায়ী করেছে নাইজারের সামরিক জান্তা আব্দুর রহমানে তিয়ানি। দেশগুলোকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। টানা 3 দিনের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার রাজধানী মস্কো। বৃহস্পতিবার কোথাও কোথাও 2 ফুটের বেশি তুষার জমেছে, যা অন্যান্য বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ। বলা হচ্ছে 203 বছরের মধ্যে জানুয়ারি মাসে এটি রেকর্ড। এমন পরিস্থিতিতে স্থবির জনজীবন, যানজটের কারণে ভোগান্তি চরম পর্যায়ে। বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ। আরও কিছুদিন তীব্র তুষার ঝড় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহের শেষ নাগাদ আবহাওয়ার নামতে পারে -20 ডিগ্রি সেলসিয়াসে। দর্শক, ছিল যমুনা নিউজের এখনকার আপডেট।